আপনারা এমন ভাবে আকার ইঙ্গিতে আপনারা বলেন যাতে মানুষ রাস্তায় নেমে আসে এবং একটা গণ অভ্যুত্থান হয়। আদারওয়াইজ আপনি সেনাবাহিনীর দিকে চেয়ে থাকবেন, সেনাবাহিনী বলবে যে আমাদের তো কোনো প্ল্যাটফর্ম রেডি করে দেয়নি। আপনি জুডিশিয়ারিকে বলবেন, জুডিশিয়ারি বলবে আমাকে তো কোনো প্ল্যাটফর্ম রেডি করে দেয় না, কারণ সেনাবাহিনী প্রধান এখন তার আত্মীয়। সরকার ভালো করে জানে জুডিশিয়ারির মাধ্যমে জুডিশিয়ারি বা আদালত এমন কোনো রায় দিবে না যেখানে উনি ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে। যে আওয়ামী লীগের লোকজন এখন এই সুইস ব্যাংকের টাকা উঠিয়ে এবং বাংলাদেশ থেকে টাকাটা মানি লন্ডারিং করে এখানে আনছে, এনে এনে এগুলো বিজনেসের ওভার ইনভয়েসিং এর মাধ্যমে এই ডলার গুলো আবার বাংলাদেশে ঢুকাচ্ছে। এই যে আপনি দেখেন গত 15 বছর শেখ হাসিনাকে সময় দেওয়াতে কি হয়েছে, আপনি হাইকোর্টে যাদেরকে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে এটা ভার্চুয়ালি তাদের একটা আইনের ডিগ্রি আছে এবং তারা কিন্তু একজন আওয়ামী লীগের বড় লেসপেন্সার। তার মানে এই যে বিচার বিভাগকে গত 15 বছরে হাইকোর্টের প্রত্যেকটা বিচারপতি আপনি দেখবেন তাদের কথাবার্তা চাল চলন তাদের দেখলে মনে হবে যে তারা কেউ বিচারপতি নয়, তারা হলো আওয়ামী লীগের একজন বড় রাজনৈতিকবিদ। এই যে 15টা বছর আপনি যে তাদেরকে সময় দিলেন আর বারবার আপনি বলছেন যে ভারত ভারত ভারত, তাহলে ভারতকে খেদানোর জন্য, ভারতকে প্রতিরোধ করার জন্য মালেক ভাই আপনারা কি করছেন? এই যে ট্রেন যে চুক্তিটা হলো, চুক্তি নিয়ে আমরা আইনি ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি। আমরা বলছি শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করেছে। আমরা বলেছি সংবিধানের 145 এবং 145 এ লঙ্ঘন হয়েছে। আপনি দেখেন গত 2 দিন বা 3 দিন আগে বিএনপির যিনি মহাসচিব উনি বক্তব্য দিয়েছেন কি, উনি বলেছে আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছি না, আমরা শুধুমাত্র চুক্তির এগেনস্টে বক্তব্য দিচ্ছি এবং চুক্তির বিরোধিতা করছি। তাহলে এইটাই যদি হয় তাহলে আপনাদের দলে রাজনীতি থাকলো কোথায়? এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বিরোধী রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো। এই যে আপনি বললেন যে বিএনপি সময় রিজার্ভ কত ছিল এখন কত, এই আলোচনা করে তো কোনো লাভ নাই মালেক ভাই। মানুষ তো চাচ্ছে রেজাল্ট, কারণ মানুষ তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কারণ আমি তো সেনাবাহিনী, পুলিশ, জুডিশিয়ারি 3 ব্যাকগ্রাউন্ডে যেত লোক, আমি কিন্তু তাদের সাথে আলাপ করি এবং তাদেরও একটা প্রশ্ন, তাদেরও একটা ক্ষোভ যে আমাদের তো একটা প্ল্যাটফর্ম রেডি করে দিতে লাগবে। কারণ কোন ব্যক্তি তো এককভাবে, কোন ব্যক্তি এককভাবে, কোন সেনা কর্মকর্তা এককভাবে, কোন বিচারক এককভাবে যদি বিদ্রোহ করে তাতে কিন্তু ক্ষমতার পরিবর্তন হবে না। আপনাকে ক্ষমতার পরিবর্তন করতে গেলে সশস্ত্র বিপ্লব লাগবে। কিন্তু আপনাদের পক্ষ থেকে আমি তো কখনো সশস্ত্র বিপ্লবের কথা আমরা শুনি না। আপনাদের যদি রাজনৈতিকভাবে সশস্ত্র বিপ্লবের কথা বলতে অসুবিধা থাকে তাহলে আপনারা এমন ভাবে আকার ইঙ্গিতে আপনারা বলেন যাতে মানুষ রাস্তায় নেমে আসে এবং একটা গণ অভ্যুত্থান হয়। আদারওয়াইজ আপনি সেনাবাহিনীর দিকে চেয়ে থাকবেন, সেনাবাহিনী বলবে যে আমাদের তো কোনো প্ল্যাটফর্ম রেডি করে দেয়নি। আপনি জুডিশিয়ারিকে বলবেন, জুডিশিয়ারি বলবে আমাকে তো কোনো প্ল্যাটফর্ম রেডি করে দেয় না। আপনি জনগণের দিকে চেয়ে থাকবেন, জনগণ বলবে যে আমাদের যারা নেতা এরা তো মাঠে নামে না, আমরা যখন সমাবেত হই তখন তো আমাদের কোনো হুকুম দেয় না। তাহলে এইভাবে যদি চলে তাহলে যেটা ঘটার সেটাই কিন্তু ঘটবে। এই জন্য আমরা শুধু বারবার শেখ হাসিনা বা প্রফেসর ফরহাদ ভাইকে আমরা যে দায়ী করছি, গালি দিচ্ছি, শুধু এই গালির জন্য আমাদের যে অপোজিশন, যে রাজনৈতিক নেতৃত্ব, মানে যেটাই হোক, আপনারা হয়তো বলবেন যে আমরা ওই মাঠে নামতে পারি না, আমাদেরকে গুম করে, খুন করে, আয়না ঘরে নেয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যুজ, এবং সেটা তো আপনাদের আভ্যন্তরীণ বিষয়। কারণ আপনি ক্ষমতার পরিবর্তন হলে আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি ক্ষমতার পরিবর্তন হলে আপনি মন্ত্রী হবেন, আপনি ক্ষমতার পরিবর্তন হলে আপনি স্পিকার হবেন। কিন্তু জনগণ তো যে জনগণ ওইখানে কিন্তু থাকবে। কিন্তু জনগণ তারপরও এটা পরিবর্তন চায়। জনগণ এই স্বৈর শাসক এবং ভারতের যে একচ্ছত্র অধিকার বা আধিপত্যবাদ, এটা কিন্তু মানুষ পরিবর্তন চায় এবং এখনো জনগণ আপনাদের সাথে আছে, আমিও আছি। আপনাদের একটা প্ল্যাটফর্ম আমি চাই। এখন ওই সর্বশেষ যে আমার দর্শক শ্রোতা একজন বলেছে যে এত কিছু দুর্নীতি হচ্ছে, বেনজির আজিজ, মতিউর এবং একের পর এক ঘটনাগুলো ঘটছে, হাসিনা আক্তার। আমি আপনাকে যেটা বলি এবং দর্শক শ্রোতারা যে প্রশ্নটা করেছেন এটি হলো, আপনি দেখবেন যে আগামী 15-20 দিন, 1 মাসের ভিতর আরো কিন্তু এই ধরনের দুর্নীতির খবর আসবে এবং এটা কিন্তু মিডিয়াতে আসবে। এটা মিডিয়াতে আসবে এবং এটা চলবে এবং সরকার এটা পরিকল্পিতভাবে করবে। কারণ সরকার এখন, আপনি যেটা বললেন যে সরকার কি কোনো কিছু লুকানোর চেষ্টা করছে, সরকার আসলে লুকানোর চেষ্টা করছে। সরকার এখন যে ভয়টা পাচ্ছে, পঞ্চম যে ভয়টা পাচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান। কারণ সরকার ভালো করে জানে যে নির্বাচনের মাধ্যমে আমি ক্ষমতাচ্যুত করতে পারবে না। সরকার ভালোভাবে জানে যে সেনা অভ্যুত্থানের মাধ্যমে আমি ক্ষমতাচ্যুত হব না, কারণ সেনাবাহিনী প্রধান এখন তার আত্মীয়। সরকার ভালো করে জানে জুডিশিয়ারির মাধ্যমে জুডিশিয়ারি বা আদালত এমন কোনো রায় দিবে না যেখানে উনি ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে।
এখন উনি ভয় পাচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান। অর্থনৈতিক অভ্যুত্থান যেটা রিজার্ভের যে অবস্থা, হাসিনা আক্তার এই অর্থনৈতিক অভ্যুত্থানটাকে ঢাকা দেওয়ার জন্য বা অর্থনৈতিক অভ্যুত্থান যাতে না হয়, রিজার্ভ কিন্তু এখন, আমি এর আগে কিন্তু আপনাকে বলেছি 7 থেকে 8 বিলিয়ন ডলারে কিন্তু নেমে এসেছে। এখন আমি যেটা খবর পেয়েছি হাসিনা আক্তার, সেটা হলো এর আগের টকশোতে আমি আলোচনা করেছি রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে অনেকগুলো কৌশল তারা অবলম্বন করেছিল, কিন্তু কোন কৌশলে কিন্তু রিজার্ভ কিন্তু বাড়ছে না। এখন তারা সর্বশেষ যে 2টা কৌশল অবলম্বন করেছে হাসিনা আক্তার, আমি আপনার মাধ্যমে সবাইকে একটু অবহিত করতে চাচ্ছি, এবং অন্য অন্য দেশের মানি লন্ডারিং ইউনিট যারা আছে ওদেরকেও ওই আমার এই বাংলা কথাটা ইংলিশ ট্রান্সলেট করে ওদের মাধ্যমেও যাতে এটা কমিউনিকেটেড হয় এবং এটা বন্ধ হওয়া উচিত। সেটা হলো যে সরকার এখন যে কাজটা করছে এটা হচ্ছে এই যে এই সমস্ত নাটকগুলো মঞ্চস্থ করে এখন তারা ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং করে এখন আওয়ামী লীগের টার্গেট হলো 20 বিলিয়ন ডলার। আওয়ামী লীগের যারা বিজনেস অলিগার, এস আলম বা আজিজ খানের মতো যারা বিজনেস অলিগার, এদের মাধ্যমে টাকাগুলো লন্ডারিং করে বাংলাদেশ থেকে টাকা বাইরে আনবে, এনে এখানে লিগাল চ্যানেলে এটা পাঠাবে, পাঠিয়ে এটা রিজার্ভ বাড়াবে। এটা হচ্ছে সরকারের একটা পরিকল্পনা। এবং এবং এই কাজ করার ক্ষেত্রে আপনি দেখেন এই যে আপনার গত আপনার একটু দেখেন এই যে গত ঢাকা পোস্ট 20/6/2024 এই তারিখে যে একটা রিপোর্ট এসেছে, সেখানে বলা হচ্ছে যে সুইস ব্যাংকে গত 2 বছরে বাংলাদেশিরা যারা টাকা জমা রেখেছিল সেখান থেকে 98% টাকা সেখান থেকে উঠিয়ে নিয়েছে। এবং গত বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা ছিল 5.5 কোটি সুইস ফ্রাঙ্ক, ওইটা এখন নেমে এসেছে 1.8 লাখ সুইস ফ্রাঙ্ক। এবং তারা স্ট্যাটিস্টিক দিয়ে বলেছে যে 98% টাকা তারা বাংলাদেশিরা উঠে নিয়েছে। এবং আপনি দেখেন গত পরশুদিনের পত্রিকা বা পরশুদিনের বণিক বার্তা, এখানে তারা লিখেছে বা বলেছে যে গত 15 দিনে হঠাৎ করে আরব আমিরাত থেকে রেমিটেন্সের পরিমাণ এত বেশি, যেটা ইকোনমিক্স বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তারা বলছে এটা অ্যাবনর্মাল। আমাদের ফরেন রেমিটেন্স সবচেয়ে বেশি যায় হলো সৌদি আরব, সেকেন্ড হলো যুক্তরাজ্য, থার্ড হলো যুক্তরাষ্ট্র, ফোর্থ হলো আমিরাত। এই গত 15 দিন ধরে হঠাৎ করে আমিরাতসে রেমিটেন্সের পরিমাণ সবচেয়ে বেশি। এটা কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগের লোকজন এখন এই সুইস ব্যাংকের টাকা উঠিয়ে এবং বাংলাদেশ থেকে টাকাটা মানি লন্ডারিং করে এখানে আনছে, এনে এগুলো বিজনেসের ওভার ইনভয়েসিং এর মাধ্যমে এই ডলারগুলো আবার বাংলাদেশে ঢুকাচ্ছে। আর এই যে সর্বশেষ যে বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনাকে বলেছে অফশোর ব্যাংকিংও কিন্তু হাসিনা আক্তার আরেকটা কৌশল মানি লন্ডারিং এর মধ্যে। তার মানে সরকার নিজেরাই কিন্তু মানি লন্ডারিং এর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। তার মানে আপনি যদি অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খোলেন, আপনাকে ব্যাংক আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে না যে আপনার এই টাকার উৎস কোথায়। তার মানে প্রবাসে আমাদের বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোকে এখন মানি লন্ডারিং এর বলছি অফশোর ব্যাংকিং এর অ্যাকাউন্ট ওপেন করার অনুমতি দেওয়া হয়েছে। তার মানে এখান থেকেও এখন ডলার সংগ্রহ করে তারা কিন্তু ওই যে রিজার্ভটা বাড়াবে। এখন এইটা যাতে পত্রিকায় মিডিয়াতে বেশি জানাজানি না হয়, এই কারণে একের পর এক নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এবং শেখ হাসিনার এখন টার্গেট যে কোনো ভাবে তার এই রিজার্ভটা বাড়ানোর দরকার, আদারওয়াইজ যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থান ঠেকানো যাবে না। এই কারণে এইটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু যে দর্শক শ্রোতা যেটা বললো, যে এখন ধরেন কোন একজনের কাছ থেকে সে 100 কোটি টাকা লুটপাট করেছে, এখন শেখ হাসিনা বলবে বা শেখ হাসিনার লোকজন বলবে 100 কোটি টাকা লুটপাট করেছে, এটা সব খবর আমরা জানি, তুমি 80 কোটি টাকা আমি যেখানে দিয়ে দিতে বলবো সেখানে তুমি দিয়ে দাও। তার মানে এই টাকাগুলো এই টাকাগুলো তাদের বউ ছেলে মেয়ের নামে, এই টাকাগুলো কিন্তু বাইরে পাচার করা আছে। এখন সে বাঁচার জন্য তাকে বলবে আইদার আপনাকে জেলে ঢুকাবো, হাজতে ঢুকাবো, আপনার যাবজ্জীবন কারাদণ্ড হবে, সম্পদ বাজেয়াপ্ত হবে, আপনি সামাজিক ভাবে হেয় হবে। এবং আপনি যদি বাঁচতে চান তাহলে আপনার বিদেশে যে টাকাগুলো আছে এই টাকাগুলো আমরা যে অ্যাকাউন্টে জমা দিতে বলবো, যেখানে জমা দিতে বলবো আপনি জমা দিয়ে দেন, দিয়ে এই টাকাগুলো আসলে সরকার সংগ্রহ করে নিতে চাচ্ছেন। তবে এটা আমি শেখ হাসিনাকে এটাকে আবার সমর্থন করি যে ওই আপনি কোন এক সন্ত্রাসী যদি টাকা হাইজ্যাক করে 1 লাখ টাকা, তাহলে ওই সন্ত্রাসী যিনি আবার হেড সন্ত্রাসী থাকে, যখন উনি জানতে পারে যে 1 লাখ টাকা সে ছিনতাই করেছে, তখন বলে যে তুমি 80,000 টাকা আমার ফান্ডে দিয়ে যাও, 20,000 টাকা তোমার কাছে থাকবে। তো শেখ হাসিনা যে কাজটা করেছে ঠিক আছে, উনি স্বৈর শাসক,
যে তার মানে যারা দুর্নীতিবাদ এই টাকাগুলো যারা ইনকাম করেছে, এই টাকাগুলোর এখন 80% হয়তো শেখ হাসিনা ওনার দল অথবা ওনার নিয়োগকৃত কোন বিজনেসম্যানকে বলবে এই টাকাগুলো তোমরা কালেকশন করো, কালেকশন করে তুমি এটা বাংলাদেশে পাঠিয়ে দাও। এবং পক্ষান্তরে যারা এই কাজগুলো করছে ওদেরকে আবার বলবে যে তোমাকে কিন্তু আমি বাঁচিয়ে দিলাম, 100 টাকার 80 টাকা নিলাম, কিন্তু তোমাকে বাঁচিয়ে দিলাম, তুমি যে কাজ করেছো আগে এটা তুমি একইভাবে করে যাও, কিন্তু আমার ক্ষমতা যেন নড়চড় না হয়। আমসালা ছুটোই যাবে। কারণ এটা হলো যে টাকাগুলো ফেরত যাচ্ছে সেটা হলো সরকার নিয়ন্ত্রিত যে টাকাগুলো পাচার করা হয়েছে, মানে শেখ হাসিনা বা শেখ হাসিনার আত্মীয় স্বজনের যে টাকাগুলো পাচার করেছে সেইগুলো হয়তো রিটার্ন যাবে, কিন্তু অন্যরা কিন্তু এই পড়ন্ত বিকালে মানে সূর্য অস্তমিত যেখানে হয়ে যাওয়ার পথে সেখানে রিস্ক নিয়ে তার টাকা রিস্ক নিয়ে আবার বাংলাদেশে ঢুকাবে। ফরদ ভাই, মানুষ কিন্তু এত বোকা না। এটা হলো একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হলো এই যখন আপনি টাকাগুলো পাঠাতে যাবেন লিগাল চ্যানেলে, তখন কিন্তু আপনার ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া প্রত্যেকটা দেশে কিন্তু মানি লন্ডারিং ইউনিট আছে। তো মানি লন্ডারিং ইউনিটে যখন এই টাকাগুলো আটকা পড়বে, তাহলে যে লোক এই রিস্ক নিতে যাবে তার আম সালা দুটোতেই যাবে। এটা হলো একটা সাময়িক, যারা শেখ হাসিনা বা শেখ হাসিনার যারা লেসপেন্সার বা তার যারা আত্মীয় স্বজন টাকা পাচার করেছে এরাই হয়তো টাকা রিটার্ন নিতে পারে, বাদ বাকিরা কেউ টাকা রিটার্ন নিবে না। তারপরেও যদি তারা রিটার্ন নেয়, কিন্তু সেটা ওই দেশের মানি লন্ডারিং এর ইউনিটের কাছে ধরা পড়ারও সম্ভাবনা আছে এবং আম সালা দুটোই যাওয়ার সম্ভাবনা আছে। ফরদ ভাই, ধন্যবাদ।